কখনো ভেবে দেখেছেন আমাদের পায়ের নিচের মাটি আর প্লেটের খাবারের মধ্যে আসলে সম্পর্কটা কতটা গভীর? আজকের আলোচনাটা কিন্তু ঠিক এই নিয়েই। খুব সুন্দর একটা কথা, তাই না? এটাই কিন্তু আজকের আলোচনার একেবারে মূল কথা। মানে মানুষের স্বাস্থ্য আর পরিবেশের স্বাস্থ্য, এ দুটোকে আলাদা করে দেখা প্রায় অসম্ভব। তো প্রশ্নটা তাহলে কি দাঁড়াচ্ছে? কি হবে যদি আমাদের ভালো থাকার, সুস্থ থাকার চাবিকাঠিটা আসলে আমাদের পায়ের নিচেই কোথাও লুকিয়ে থাকে? চলুন আজই ব্যাপারটারই গভীরে যাওয়া যাক। তো এই পুরো মাটি থেকে থালার জার্নিটা বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব স্বাস্থ্যের লুকানো ভিত্তি, তারপর খাদ্যের পুষ্টির উৎস, আমাদের থালায় কীটনাশকের বিষয়টা, ক্যালসিয়ামের একটা লম্বা গল্প, আর সবশেষে কিভাবে খাদ্যের উৎসকে নজরে রাখা হয় আর এর থেকে আমরা কোন নতুন খাদ্য দর্শনে পৌঁছাতে পারি। শুরু করা যাক স্বাস্থ্যের সেই লুকানো ভিত্তিটা দিয়ে। মানে আমাদের পায়ের নিচে যে জীবন্ত একটা জগৎ আছে, সেটাই কিন্তু জনস্বাস্থ্যের আসল ভিত্তি। মাটি যদি স্বাস্থ্যকর হয় তাহলে জীববৈচিত্র্য টিকে থাকে, যা আমাদের সবাইকে রক্ষা করে। আর মাটি খারাপ হওয়া মানে কিন্তু আমাদের সবার জন্যই ঝুঁকি বেড়ে যাওয়া। আচ্ছা, এবার চলুন পুষ্টির দিকটা একটু দেখি। আমাদের প্লেটে যে খাবারটা আসছে তার মধ্যে ভিটামিন বা মিনারেলস কতটা থাকবে সেটা কিন্তু পুরোপুরি নির্ভর করে মাটিটা কতটা সজীব তার ওপর। এখানেই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় চলে আসে, যাকে বলে প্রচ্ছন্ন ক্ষুধা বা হিডেন হাঙ্গার। ব্যাপারটা কি? ধরুন পেট ভরছে, ক্যালোরি পাওয়া যাচ্ছে, কিন্তু শরীরে ভিটামিন, মিনারেলসের মতো জরুরি পুষ্টিগুলো পৌঁছাচ্ছেই না। এটাই হলো প্রচ্ছন্ন ক্ষুধা। দেখুন, পার্থক্যটা একদম পরিষ্কার। উর্বর ভালো মাটি থেকে যে খাবারটা আসে সেটা আমাদের শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে, আর অন্যদিকে ক্ষয়ে যাওয়া পুষ্টিহীন মাটি থেকে আসা খাবার শরীরকে দুর্বল করে দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। গাছেরা তাদের বেড়ে ওঠার জন্য মাটি থেকে এই জরুরি খনিজ আয়নগুলো সংগ্রহ করে, যেমন ধরুন জিঙ্ক, আয়রন, ক্যালসিয়াম। আর এই খনিজগুলোই কিন্তু গাছের মাধ্যমে আমাদের শরীরে আসে। এগুলো ছাড়া আমাদের শরীর ঠিকঠাক কাজই করতে পারবে না। সমস্যাটা যে কতটা বড় সেটা এই তথ্যটা দেখলেই বুঝতে পারবেন। দক্ষিণ এশিয়ায় প্রায় 40-50% কৃষি জমিতেই জিঙ্কের অভাব আছে। এর সরাসরি প্রভাব পড়ছে আমাদের প্রধান খাবার মানে ধান আর গমের ওপর। কিন্তু ভালো খবর হলো এর সমাধানও কিন্তু আছে। যেমন ধরুন, মাটিতে যদি কম্পোস্ট বা বায়োচার ব্যবহার করা হয় তাহলে মাটি পুষ্টি ধরে রাখতে পারে। আবার এমন জাতের ফসলও এখন আছে যা মাটি থেকে বেশি খনিজ শোষণ করতে পারে। পুষ্টির এই যাত্রাপথে একটা বিপজ্জনক বাঁকও কিন্তু আছে, সেটা হলো কীটনাশক। সিনথেটিক কীটনাশকগুলো যখন খাবারের সাথে আমাদের প্লেটে চলে আসে তখন তা আমাদের স্বাস্থ্যের জন্য একটা বড় ঝুঁকি তৈরি করে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে শাকসবজির মধ্যে ক্লোরোপাইরিফাস আর সাইপারমেথ্রিনের মতো কিছু মারাত্মক কীটনাশক প্রায়ই পাওয়া যায়। এই ঝুঁকিটা কিন্তু একদমই অদৃশ্য নয়, বরং বেশ বাস্তব। তবে ভয় পাওয়ার কিছু নেই, কারণ সুরক্ষারও উপায় আছে। কৃষকদের জন্য প্রথম ধাপটা হলো ফসল তোলার আগে একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করা। এতে রাসায়নিকগুলো প্রাকৃতিকভাবেই ভেঙে যায়। আর আমাদের মানে যারা ভোক্তা, তাদের জন্য সহজ উপায় হলো সবজি রান্না বা খাওয়ার আগে 2% বেকিং সোডার দ্রবণে ধুয়ে নেওয়া। এতে কিন্তু প্রায় 30-80% কীটনাশকের অবশিষ্টাংশ দূর হয়ে যায়। যদিও ধুয়ে নেওয়াটা একটা ভালো উপায়, আসল সমাধানটা কিন্তু আরও গভীরে। আমাদের ধীরে ধীরে রাসায়নিক কীটনাশকের উপর নির্ভরশীলতা কমিয়ে ফেলতে হবে। এর বদলে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বা নিমের মতো প্রাকৃতিক উৎস থেকে তৈরি জৈব কীটনাশক ব্যবহার করাটাই কিন্তু দীর্ঘমেয়াদী সমাধান। এবার একটা অন্যরকম গল্প শোনা যাক, ক্যালসিয়ামের গল্প। এই একটা মাত্র উপাদানের জার্নিটা দেখলেই বোঝা যায় যে মাটির ওপর আমাদের কয়েক দশকের ভুল কিভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। দেখুন ঘটনাটা কিভাবে ধাপে ধাপে ঘটেছে। 90-এর দশকে ইউরিয়া সারের ব্যাপক ব্যবহারে মাটি হয়ে গেল অম্লীয়। এরপর 2000-এর দশকে সেই অম্লীয় মাটি থেকে ক্যালসিয়াম সব ধুয়ে যেতে শুরু করল। ফলে যে ফসল ফলল তাতে ক্যালসিয়ামের ঘাটতি। 2010-এর দশকে সেই ফসল খেয়ে গবাদি পশুর দুধেরও পুষ্টিগুণ কমে গেল। আর এখন এই দশকে এসে মানুষের মধ্যে হাড় আর দাঁতের সমস্যা বেড়ে গেছে। পুরোটা একটা চেনের মতো, তাই না? আর এই সমস্যার ব্যাপ্তিটা কতটা বিশাল তা এই সংখ্যাটা দেখলেই বোঝা যায়। 49 মিলিয়ন হেক্টর। ভাবুন একবার, শুধু ভারতেই এত বিপুল পরিমাণ জমিতে ক্যালসিয়ামের অভাব। এটা কোনো ছোটখাটো বিষয় নয়। তাহলে এই পতন ঠেকানোর উপায় কি? উপায় আছে, আর সেটা হলো আবার প্রকৃতির কাছেই ফেরা। নিয়মিত কম্পোস্ট ব্যবহার করে মাটির খনিজ ধরে রাখার ক্ষমতা বাড়াতে হবে। আর জিপসাম বা চুনের মতো জিনিস ব্যবহার করে মাটির অম্লতা কমিয়ে ক্যালসিয়ামের ভাণ্ডার আবার পূরণ করতে হবে।
আচ্ছা, এই সবকিছু ঠিকঠাক চলছে কিনা তা নিশ্চিত করার জন্য কিন্তু আমাদের খাদ্য ব্যবস্থাকে নিরাপদ রাখার একটা বিজ্ঞানসম্মত উপায়ও আছে, আর সেটাই হলো ক্রমাগত পর্যবেক্ষণ। কিছু দূষক পদার্থের উপর সবসময় কড়া নজর রাখতে হয়, যেমন ধরুন সীসা, ক্যাডমিয়াম আর আর্সেনিক তো একটা বিশাল সমস্যা। বিশেষ করে বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের ধানে এটা প্রায়ই পাওয়া যায়, যা আমাদের খাদ্য শৃঙ্খলে ঢুকে পড়ছে। এখানে ম্যাক্সিমাম রেসিডিউ লিমিট বা MRL এর ধারণাটা আসে। এটা আসলে একটা আইনগত মানদণ্ড। সোজা কথায়, কোনো খাবারে ঠিক কতটুকু কীটনাশক বা রাসায়নিক থাকলে সেটা নিরাপদ, MRL সেটাই ঠিক করে দেয়। এটা জনস্বাস্থ্যের জন্য একটা সেফটি নেটের মতো কাজ করে। তো এত সব আলোচনার পর আমরা একটা নতুন খাদ্য দর্শনের দিকে এগোতে পারি। মূল কথাটা হলো আমাদের স্বাস্থ্য নিয়ে ভাবনাটা একেবারে গোড়া থেকে, মানে মাটি থেকে শুরু করতে হবে। এই কথাটা দিয়েই পুরো ব্যাপারটা সারসংক্ষেপ করা যায়। খাদ্য নিরাপত্তা শুরু হয় মাটির গভীরে। আমাদের থালার নিরাপত্তা আসলে লুকিয়ে আছে আমাদের পায়ের নিচের মাটির স্বাস্থ্যের মধ্যেই। আর শেষ করার আগে এই প্রশ্নটা সবার জন্য রেখে গেলাম, যদি আমাদের স্বাস্থ্যের শুরুটা মাটি থেকেই হয়, তাহলে আমাদের স্বাস্থ্যসেবার ভাবনাটাও কি মাটি থেকেই শুরু হওয়া উচিত নয়?